আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পার্টস অফ নার্ভাস সিস্টেম। আজকে আমরা নার্ভাস সিস্টেমের আর একটা পার্ট সম্পর্কে পড়বো। তো যখনই নার্ভাস সিস্টেমের পার্টগুলো পড়তে যাই, তো সেখানে দেখো সবার প্রথম নার্ভাস সিস্টেম যেটা রয়েছে তার অ্যাকচুয়ালি প্রথমেই আসছে যেটা, সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আগের দিনই দেখবে পড়ছিলাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা দুটো পার্ট আছে, একটা ব্রেন, একটা স্পাইনাল কর্ড, একটা মস্তিষ্ক, একটা হচ্ছে সুষুম্নাকাণ্ড। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, প্রান্তীয় স্নায়ুতন্ত্র যেটা বলে। সেই প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মধ্যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে দুটো জিনিস আছে। একটা হচ্ছে ব্রেন থেকে 12 পেয়ার্স অফ নার্ভ তৈরি হয়, যে 12 জোড়া নার্ভ তৈরি হয়, যেটা মুখ এবং কাঁধের বেশ কিছু অর্গ্যানের সাথে এগুলো কানেক্টেড থাকে। তো সেগুলোকে বলা হয় ক্রেনিয়াল নার্ভস। যেহেতু মাথা থেকে বেরোচ্ছে সেই জন্য এগুলোকে বলা হয় ক্রেনিয়াল নার্ভস। আর ঠিক সেরকম স্পাইনাল কর্ড থেকে অ্যাকচুয়ালি 31 পেয়ার্স, 31 জোড়া যেটা বেরোয় সেটা হচ্ছে স্পাইনাল নার্ভস, যেগুলো বডির বিভিন্ন পার্টকে অ্যাকচুয়ালি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে কানেক্ট করে রাখে। তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে 12 জোড়া যেটা রয়েছে বা 12 পেয়ার্স যেটা রয়েছে সেটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভস, অর্থাৎ যেগুলো ব্রেন থেকে অরিজিন করছে এবং বিভিন্ন অর্গ্যানের সাথে সেটা কানেক্ট করে রেখেছে। আর দেখো স্পাইনাল নার্ভ যেগুলো, সেগুলো স্পাইনাল কর্ড থেকে তৈরি হয়ে দেহের বিভিন্ন অর্গ্যানের সাথে অ্যাকচুয়ালি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা ব্রেন বা স্পাইনাল কর্ডের কানেকশান তৈরি করে। আর একটা হয় অটোনমিক নার্ভাস সিস্টেম, যেটা অ্যাকচুয়ালি বলা হয় স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বাংলাতে, যেটা গোটাটাই গ্যাংলিয়া দিয়ে কন্ট্রোল হয়। তো তার মধ্যে দুটো পার্ট আছে, একটাকে বলা হয় সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটাকে বলা হয় যেটা, সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আগেও দেখবে উল্লেখ করেছি যে সিম্প্যাথেটিক হচ্ছে যখনই আমরা ভয় পাই, আমাদের দেহের যে চেঞ্জগুলো হয়, যে ভয় পেলেই আমাদের হার্টবিট রেট বেড়ে যায়, ব্রিদিং রেট বেড়ে যায়, সেটাকে কন্ট্রোল করে অ্যাকচুয়ালি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আর যখন সেই অবস্থা থেকে আবার স্বাভাবিক অবস্থায় দেহ ফিরে আসে, অর্থাৎ যখনই যে কারণে আমরা ভয় পেয়েছিলাম সেই কারণটার অ্যাকচুয়ালি অবসান হয়, তখন দেখা যায় হার্টবিট রেটটা আবার নর্মাল অবস্থায় চলে আসে, ব্রিদিং রেটটা আবার কমে নর্মাল অবস্থায় চলে আসে। সেই কাজটাকে কন্ট্রোল করে যেটা, সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তাহলে এটাই গেল নার্ভাস সিস্টেমের যে টাইপগুলো রয়েছে বা যে পার্টসগুলো রয়েছে আমাদের গোটা বডির মধ্যে, সেই নার্ভাস সিস্টেমের পার্টগুলো। এবার সবার প্রথম চলে আসছি যেটা, সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা রয়েছে সেটা দুটো কম্পোনেন্ট নিয়ে তৈরি, একটা ব্রেন আর সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে স্পাইনাল কর্ড। এবার অ্যাকচুয়ালি আমাদের ব্রেন যেটা থাকে সেটা হচ্ছে এই ব্রেন বক্স বা ক্রেনিয়াম বলে একটা অস্থি নির্মিত বা হাড় দিয়ে তৈরি অ্যাকচুয়ালি একটা স্ট্রাকচার থাকে। এই যে দেখো হাড় দিয়ে তৈরি একটা স্ট্রাকচার রয়েছে, এই হাড় দিয়ে তৈরি স্ট্রাকচারটার ভেতরেতে অ্যাকচুয়ালি ব্রেন যেটা, সেই ব্রেনটা থাকে। আর অন্যদিকে ভার্টিব্রাল কলাম, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় মেরুদণ্ড, তার ভেতর দিয়ে স্পাইনাল কর্ড যেটা, সেটা এক্সটেন্ড করে। এবার যদি আমরা দেখি যে আমাদের যে ক্রেনিয়াম বা ব্রেন বক্স যেটাকে অ্যাকচুয়ালি বলা রয়েছে, সেই ব্রেন বক্সেতে বেশ কতগুলো হাড় আছে এবং এই হাড়গুলো অ্যাকচুয়ালি ফ্ল্যাট চ্যাপটা মতো হয় এবং সেটা ব্রেনটাকে চারপাশ থেকে কভার করে রেখেছে। এবার যে বোনসগুলো অ্যাকচুয়ালি দেখো চারপাশ থেকে কভার করে রেখেছে, তো তার মধ্যে সবার প্রথমে এই সামনের দিকে যেটা রয়েছে এইটাকে অ্যাকচুয়ালি বলে ফ্রন্টাল বোন, এটা হচ্ছে ফ্রন্টাল বোন। এরপর যেটা রয়েছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যারাইটাল বোন, ঠিক আছে, এটা হচ্ছে প্যারাইটাল বোন। নিচেতে এই পেছনের দিকে যেটা রয়েছে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি অক্সিপিটাল বোন। আর সাইডের দিকে যেটা রয়েছে এইটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি টেম্পোরাল বোন। তো দেখো যে বোনসগুলো এখানেতে রয়েছে, একটা রয়েছে একদম সামনেতে দেখো ফ্রন্টাল, সেকেন্ড এই মাথার এখানটাতে রয়েছে প্যারাইটাল, থার্ড যেটা রয়েছে দেখো সেটা হচ্ছে অক্সিপিটাল, আর সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে টেম্পোরাল। আর একটা ছোট্ট বোন এখানে আছে যেটা হচ্ছে দেখো স্ফেনয়েড। এই স্ফেনয়েড যে বোনটা আছে এটা অ্যাকচুয়ালি ব্রেনের নিচের দিক থেকে, ব্রেনটাকে দেখো ওপর থেকে কভার যেটা করে রেখেছে সেটা এই বোনসগুলো, আর ব্রেনটাকে নিচের দিকে মানে ব্রেনের নিচের দিকের যে অ্যাকচুয়ালি একটা প্লেটের মতো বা একটা স্টেজের মতো স্ট্রাকচার তৈরি করে সেটা হচ্ছে স্ফেনয়েড বোন। এই স্ফেনয়েড বোনটার ওপরেই ব্রেনটা রাখা থাকে। তাহলে অ্যাকচুয়ালি ব্রেনটা দেখো চারদিক থেকে কিন্তু প্রোটেক্টেড, চারদিক থেকে ওটাকে কভার করা থাকে। আর ব্রেন বক্স যেটা রয়েছে এটাকেই অ্যাকচুয়ালি বলা হয় ব্রেন বক্স এবং তার ভেতরেই ব্রেনটা রয়েছে।
এই ব্রেন বক্সের একদম নিচের দিকেতে, অর্থাৎ এই যে যেখানটাতে এই অক্সিপিটাল বোনটা রয়েছে তার নিচের দিকেতে একটা ছোট্ট পোর আছে, একটা ছোট্ট এখানে ছিদ্র আছে, এই যে এখানে দেখানো হচ্ছে দেখো একটা ছিদ্র আছে, যেটার নাম, এই ছিদ্রটারই নাম হচ্ছে ফোরামেন ম্যাগনাম, যেটা দিয়ে অ্যাকচুয়ালি স্পাইনাল কর্ডের সাথে এই ফোরামেন ম্যাগনামটা যেটা রয়েছে সেটা এইখানে থাকে, এবং ওই অ্যাকচুয়ালি ওই ফোরামেন ম্যাগনাম দিয়ে স্পাইনাল কর্ডটা কিন্তু ব্রেনের সাথে কানেকশান রাখে, যে স্পাইনাল কর্ড যেটা রয়েছে সেটা ব্রেনকে কানেক্ট করে ওই ফোরামেন ম্যাগনামের থ্রু দিয়ে। এবার দেখবে আগেও হয়তো বলেছি যে দেখে মনে হয় যেন ব্রেন থেকে স্পাইনাল কর্ডটা অরিজিন করেছে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে আমাদের দেহেতে যখন গঠন তৈরি হয় তখন সবার প্রথম স্পাইনাল কর্ডটাই তৈরি হয়, স্পাইনাল কর্ডের সামনেটা এক্সটেন্ড হয়ে গিয়ে অ্যাকচুয়ালি ব্রেন স্ট্রাকচারটা ডেভেলপ করে। এবার যখনই আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সম্পর্কে পড়তে যাই সেখানে সবথেকে একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে যেটাকে বলে মেনিনজেস। মেনিনজেস হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ ব্রেন আর স্পাইনাল কর্ডেরকে চার ধার থেকে একটা পাতলা পর্দা দিয়ে অ্যাকচুয়ালি ঢাকা থাকে। এই পাতলা যে মেমব্রেন যেটা অ্যাকচুয়ালি ব্রেন এবং স্পাইনাল কর্ডকে চারদিক থেকে প্রোটেক্ট করে রেখেছে, এইটারই নাম হচ্ছে অ্যাকচুয়ালি মেনিনজেস। কী জিনিসটা হয় সেটা হচ্ছে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেখানে থাকে সেখানে কখনোই কিন্তু ব্লাড এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ভেতরে ঢুকতে পারে না, কারণ ব্লাডের মধ্যে যে টেম্পারেচার থাকে সেই টেম্পারেচার এবং ব্লাডের যে প্রেশার থাকে অ্যাকচুয়ালি সেই ব্লাড প্রেশারের জন্য নার্ভাস সিস্টেমের যে সেলগুলো রয়েছে সেই সেলগুলো কিন্তু অ্যাকচুয়ালি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। তাহলে যাতে কোনোভাবে সেই সেলগুলো এফেক্টেড না হয় সেজন্য কখনোই কিন্তু ব্লাড অ্যাকচুয়ালি নার্ভাস সিস্টেমের ভেতরেতে ঢোকে না। সবসময় যেটা হয় সেটা হচ্ছে মেনিনজেস যেটা রয়েছে চারপাশের যে অ্যাকচুয়ালি কভারিং যেটা রয়েছে সেই কভারিংটার গা দিয়ে ব্লাড ভেসেলগুলো অ্যাকচুয়ালি সবসময় যায়, এবং এই মেমব্রেন যেটা রয়েছে মেনিনজেসের যে কভারিং যেটা রয়েছে এই মেনিনজেস কভারিংয়ের ভেতরে একটা ফ্লুইড থাকে, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা একটা ফ্লুইডের মধ্যে ভাসমান অবস্থায় থাকে, মানে সেখানে তো এই ফ্লুইডের মধ্যে এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা ফ্লোট করে, ভাসে, সেটার নাম হচ্ছে সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইডটাকে চারপাশ থেকে যে ঘিরে রেখেছে সেই কভারিংটারই নাম হচ্ছে অ্যাকচুয়ালি মেনিনজেস, যেটা ব্রেনকে প্রোটেক্ট করছে যাতে ব্লাডের সাথে সরাসরি ডাইরেক্টলি এরা কখনোই কন্ট্যাক্টে না আসে। এবার এই যে পাতলা মেমব্রেনটা আছে যেটা ব্রেন আর স্পাইনাল কর্ডকে প্রোটেক্ট করে রেখেছে সেটা অ্যাকচুয়ালি তিনটে লেয়ার দিয়ে তৈরি। একটার নাম হচ্ছে ডুরা ম্যাটার, একটার নাম হচ্ছে অ্যারাকনয়েড মেমব্রেন, আর থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে পায়া ম্যাটার। এবার যদি আমরা এই ওপর থেকে নিচের দিকে দেখি তাহলে দেখো একদম ওপরেতে স্কিন আছে, তারপরেই যেটা থাকে সেটা হচ্ছে স্কাল বোন, অ্যাকচুয়ালি মাথার যেটা করোটি যেটা বলা হচ্ছে সেই স্কাল বোন যেটা রয়েছে এটা। এর পরে থাকে প্রথম হচ্ছে ডুরা ম্যাটার, এটা হচ্ছে ফার্স্ট মেমব্রেন। তারপর থাকে যেটা অ্যারাকনয়েড ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটারের পর একটা স্পেস আছে, এই স্পেসটাতেই অ্যাকচুয়ালি সিএসএফ ফিল্ড, এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় সাব অ্যারাকনয়েড স্পেস। এই গোটাটাই অ্যাকচুয়ালি সিএসএফ দিয়ে এটা কিন্তু ভর্তি থাকে। আর অন্যদিকে দেখো তার নিচেতে যেটা রয়েছে সেইটা হচ্ছে পায়া ম্যাটার, ঠিক আছে। এবার এরপরই পায়া ম্যাটারের পরেই যেটা থাকে সেটা হচ্ছে যে এখানে গোটাটাই সিএসএফ থাকে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে, এবং সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের মধ্যেতেই অ্যাকচুয়ালি এরা কিন্তু ভেসে বেড়ায়। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসটা যে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড মেমব্রেন আর পায়া ম্যাটার তিনটে লেয়ার দিয়ে এটা তৈরি হয়। মানে ব্রেনের ক্ষেত্রেও দেখো বাইরে থেকে ভেতরের দিকে আসতে গেলে প্রথমেই দেখো স্কিন পাবে, ত্বক পাচ্ছ, তারপরে যেটা হয় সেটা হচ্ছে পেরিঅস্ট্রিয়াম বলে একটা কভারিং পাওয়া যায়, যেটা দেখবে অ্যাকচুয়ালি হার্ড যেটা বোন যেটা আর স্কিন এটা খুব সফট কিন্তু বোনসগুলো খুব হার্ড, তো যাতে ঘষা খেয়ে স্কিনগুলো কোনোভাবে ড্যামেজ না হয় বা নষ্ট না হয় সেই জন্য মাঝে একটা লুব্রিকেটিং লেয়ার থাকে যেটার নাম হচ্ছে পেরিঅস্ট্রিয়াম। তার নিচেতে থাকে অ্যাকচুয়ালি দেখো হার্টটা। এরপরে যেটা রয়েছে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার, এই হচ্ছে অ্যাকচুয়ালি পোর্শনগুলো। এবার এখানকার মধ্যেতে অ্যাকচুয়ালি সিএসএফ যেগুলো সেই সিএসএফগুলো দেখো এই মাঝখানেতেও থাকছে এবং এই ভেতরেতেও থাকছে, এবং সেটাই যেটা করে সেটা হচ্ছে ব্রেনকে চারপাশ থেকে নিউট্রিশন প্রোভাইড করে। মানে অ্যাকচুয়ালি ব্লাড থেকে খাবার বা অক্সিজেনগুলো সিএসএফ নেয় এবং সিএসএফ সেটা গোটা দেহের মধ্যে মানে গোটা ব্রেনের মধ্যে সেটা ডিস্ট্রিবিউট করে, আর গোটা ব্রেন থেকে যে কার্বন ডাইঅক্সাইড এবং এক্সক্রিটরি প্রোডাক্ট বা রেচন বস্তুগুলো কালেক্টেড হয় সেগুলোকে এনে আবার ব্লাডেতে মিশিয়ে দেয়। তাহলে মানে সিএসএফ
যেটা রয়েছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সেটা অ্যাকচুয়ালি যে আমাদের যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেটাকে পুরোপুরি ঘিরে রেখেছে। আর সেরিব্রোস্পাইনাল ফ্লুইডকে অ্যাকচুয়ালি প্রোটেক্ট করছে যে, সেটাই সেই কভারিংটার নামই হচ্ছে যেটা, সেটা হচ্ছে মেনিনজেস। এবার একটা জিনিস খেয়াল করো যে ব্রেন যে স্ট্রাকচারটা রয়েছে, ব্রেন স্ট্রাকচারটা দেখো যে একদম গোল বলের মতো একটা স্ট্রাকচার। কিন্তু গোল বলের মতো স্ট্রাকচার হলে যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে দেখো যে এই বাইরের দিকে তো নয় সিএসএফ রয়েছে, সেই জন্য ব্রেনের বাইরের দিকে সেলগুলো তো খুব সহজে খাবার পেতে পারবে, কিন্তু ব্রেনের সেন্টারের যে সেলগুলো আছে, কেন্দ্রের দিকে যে সেলগুলো, সেগুলো খাবার পাবে কি করে? কারণ খাবার বা অক্সিজেন অ্যাকচুয়ালি সেন্টার অবধি এইভাবে কখনোই যেতে পারে না। তো সেই জন্য দেখা যায় যে ব্রেনের ভেতরটা কিন্তু ফাঁপা, ব্রেনের ভেতরটা হচ্ছে ফাঁপা, এবং সেই ব্রেনের ভেতরে ঠিক যেরকম স্ট্রাকচারটা দেখছো, এটা অ্যাকচুয়ালি সাইড থেকে দেখাচ্ছে ল্যাটারাল ভিউ, আর এটা সামনে থেকে দেখাচ্ছে। দেখো এই ভেতরটা একটা এরকম ফাঁপা স্ট্রাকচার এখানেতে রয়েছে, যেটাও কিন্তু পুরোপুরি সিএসএফ ফিল্ড, মানে সেটাও অ্যাকচুয়ালি সেরিব্রোস্পাইনাল ফ্লুইড দিয়ে এটা কিন্তু পরিপূর্ণ থাকে। এবং এই সিএসএফগুলো অ্যাকচুয়ালি ব্রেনের ভেতরের দিকের যে পোর্শনগুলো রয়েছে সেইগুলোকে খাবার দিচ্ছে। আর বাইরের দিকের যেটা রয়েছে সেটা মেনিনজেসের ভেতরে যে ফ্লুইডটা রয়েছে, তলাতে যে ফ্লুইডটা রয়েছে, সেখান থেকেই খাবার পাচ্ছে, যার জন্য ব্রেনের সবকটা সেলই কিন্তু খাবার পায়। এবং এই যে দেখো এই ফাঁকা যে অংশটা রয়েছে যেটা সিএসএফ ফিল্ড, এইটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে ব্রেন ভেন্ট্রিকেল। এবং ব্রেন ভেন্ট্রিকেলের কিছু কিছু জায়গা দেখো একটু বেশি চওড়া হয়ে গেছে। যে জায়গাগুলো একটু বেশি করে চওড়া হয়ে গেছে সেইগুলোর এক একটা করে নাম্বারিং করা হয়। যেমন দেখো আমাদের ব্রেনের মধ্যেতে একদম ওপরের দিকেতে দেখো দুটো একটু চওড়া অংশ আছে, এই দুটোকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকেল, বা বলা হয় ফার্স্ট ভেন্ট্রিকেল, সেকেন্ড ভেন্ট্রিকেল। এখানে অ্যাকচুয়ালি বাংলাতে দেখবে ভেন্ট্রিকেলকে বলা হয় নিলয়, এবার এটাকে বলা হয় প্রথম নিলয়, এটা হচ্ছে দ্বিতীয় নিলয়, ফার্স্ট ভেন্ট্রিকেল, সেকেন্ড ভেন্ট্রিকেল। এরপর যেটা হয়, এই মাঝের যে কানেকশান যে জায়গাটা রয়েছে, মানে এই অংশটা অ্যাকচুয়ালি এখানে দেখতে গেলে এইটা হচ্ছে ফার্স্ট ভেন্ট্রিকেল, আর এই পেছনেরটা হচ্ছে সেকেন্ড ভেন্ট্রিকেল। এবার এই কানেকশান যেটা রয়েছে এটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকেল, মানে সাইড থেকে দেখলে এই রিজিয়নটা হচ্ছে অ্যাকচুয়ালি থার্ড ভেন্ট্রিকেল। আর অন্যদিকে দেখো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্থ ভেন্ট্রিকেল, এইটা হচ্ছে চতুর্থ ভেন্ট্রিকেল, এই যে এই পোর্শনটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকেল। এবং দেখো এদের মধ্যে কানেকশান আছে, ঠিক আছে, একটার সাথে একটা ভেন্ট্রিকেল দেখো কানেক্টেড। এবং লাস্টেতে এই ভেন্ট্রিকেল, ফোর্থ ভেন্ট্রিকেল থেকে দেখো একটা সরু পাইপ অ্যাকচুয়ালি নিচের দিকে নেমে গেছে, এবং স্পাইনাল কর্ডের ঠিক মাঝখান দিয়ে, মানে সুষুম্না কাণ্ড যেটাকে আমরা বলি, তার মাঝখান দিয়ে ওটা একদম নিচে অবধি নেমে গেছে। তার মানে অ্যাকচুয়ালি স্পাইনাল কর্ড যেটা, সেটা কিন্তু ফাঁপা স্ট্রাকচার, সেটার ভেতরে সেন্টারটাকে খাবার দেওয়ার জন্য একটা সরু টিউব নেমে গেছে, এবং ওইটাকে বলা হয় নিউরাল ক্যানেল, যেটা অ্যাকচুয়ালি নিউট্রিশনকে দেয়। এবার যদি এই স্ট্রাকচারটা আমরা একটু 3D ভাবে দেখি, তাহলে এইরকম টাইপের দেখতে লাগে। এই দুটো হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড ভেন্ট্রিকেল, ইয়েলো কালারটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকেল, আর এইটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকেল, আর এইটা হচ্ছে নিউরোসিল, যেটা স্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে গেছে। এবং মোটামুটি দেখো ব্রেনের রেসপেক্টে তার পজিশনিংটাও এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে যে ঠিক কীভাবে এটা অ্যাকচুয়ালি স্প্রেড করে থাকে। তো এটাই হচ্ছে ব্রেন ভেন্ট্রিকেল, যেটা সংখ্যায় হচ্ছে 4টে, এবং ব্রেন ভেন্ট্রিকেলগুলো সিএসএফ ফিল্ড হয় এবং ব্রেনকে সেন্টার পোর্শন থেকে খাবার দিতে এটা অ্যাকচুয়ালি হেল্প করছে। নেক্সট যেটা আমরা পড়ছি দেখো, সেটা হচ্ছে ব্রেনের ডেভেলপমেন্ট। যখনই অ্যাকচুয়ালি আমরা এমব্রিওনিক কন্ডিশনে থাকি, যখন আমরা ভ্রূণ অবস্থায় থাকি, এমব্রিও কন্ডিশনে থাকি, দেখবে আমাদের এইটা হচ্ছে আমাদের দেখবে মুখ তৈরি হয়েছে সাপোজ। এবার যখন আমাদের বডি স্ট্রাকচার তৈরি হয়, তখন দেখা যায় যে দেহের মধ্যে 3টে লেয়ার থাকে। দেখবে আমাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় ট্রিপ্লোব্লাস্টিক। আমাদের দেহ যখন তৈরি হয় 3টে স্তর থাকে, একটাকে বলা হয় এক্টোডার্ম, বাইরের আস্তরণটা, তারপর হয় মেসোডার্ম, এবং একদম ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে এন্ডোডার্ম। মানে অ্যাকচুয়ালি ধরো এই যে বাইরে যেটা রয়েছে এটা হচ্ছে এক্টোডার্ম, এই মাঝেরটা হচ্ছে মেসোডার্ম, এই ভেতরেরটা হচ্ছে অ্যাকচুয়ালি এন্ডোডার্ম। এবার দেখো একদম এই এক্টোডার্ম যেটা থাকে, আমাদের সবার প্রথম যেটা হয় সেটা হচ্ছে ভ্রূণ গঠনের সময়, এমব্রিও অ্যাকচুয়ালি তৈরি হওয়ার সময় পিঠের দিকেতে একটা দেখো খাঁজ তৈরি হয়। পিঠের দিক যেটা রয়েছে সেটা দেখো একটা খাঁজ মতো তৈরি হয়। এবার এই খাঁজটা তৈরি হওয়ার পর এই মাথার দিক যে পোর্শনগুলো রয়েছে, সেই মাথার দিকগুলো একে অপরের সাথে জয়েন্ট হয়ে যায়, মাথার দিকগুলো জয়েন্ট হয়ে যায়। এবং তারপর দেখো এই মাঝখানের যে পোর্শনটা রয়েছে, এই মাঝখানের পোর্শনটা সেপারেট হয়ে একটা টিউবের মতো তৈরি করে। তো এইটাই অ্যাকচুয়ালি দেখো যখন টিউবের মতো তৈরি করে
পরে এটা পুরোপুরি সেপারেট হয়ে যায়, এইটাই তৈরি করে যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো নিউরাল টিউব, মানে এটাই হচ্ছে স্পাইনাল কর্ড, আর এইটা হচ্ছে নিউরোসিল। এটাই মাথার দিকেতে বেড়ে গিয়ে যখন এক্সপ্যান্ড করে যায় তখনই ওইটাই তৈরি করে যেটা, সেটা হচ্ছে ব্রেন। এবং সেই জন্য দেখো ওইভাবে ভাঁজ খেয়ে, মানে পিঠের দিকের অংশটা ভাঁজ খেয়ে যেহেতু এই স্পাইনাল কর্ডটা তৈরি করে, সেই জন্য দেখবে পিঠের মাঝখানেতে আমাদের একটা খাঁজ সবসময় কিন্তু থেকে যায়, জন্মের পরেও থেকে যায় এবং আজীবনকাল যেখানটাতে ভার্টিব্রাল কলাম রয়েছে, মেরুদণ্ড যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে কিন্তু এখানে আমরা সবসময় দেখি একটা খাঁজ রয়েছে। এবার দেখো এটাই সামনের দিকে এক্সটেন্ড হয়ে গিয়ে তৈরি করে যেটা, সেটা হচ্ছে ব্রেন। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্রেনের স্ট্রাকচার সম্পর্কে পড়তে যাব। এবার ব্রেন যখনই পড়ি, দেখো স্পাইনাল কর্ডটা সামনের দিকে যখন এক্সটেন্ড হয় দিয়ে তৈরি করে যেটা, সেটা হচ্ছে ব্রেন। এবার ব্রেনের মধ্যে দেখা যায় তিনটে পার্ট আছে। একটা হচ্ছে প্রথমেই থাকে ফোর ব্রেন, অগ্র মস্তিষ্ক, তারপর হচ্ছে মিড ব্রেন, মধ্য মস্তিষ্ক, এবং লাস্টে থাকে যেটা, সেটা হচ্ছে হাইন্ড ব্রেন, যেটাকে বলা হয় পশ্চাৎ মস্তিষ্ক। এবার অ্যাকচুয়ালি দেখো যেটা ফোর ব্রেন যেটা, তার দুটো পার্ট, একটা টেলেনসেফালন, একটা ডায়ানসেফালন। এখানে দেখো এই দুটো পার্ট এখানেতে রয়েছে। এবার টেলেনসেফালন যেটা থাকে এটা হচ্ছে আমাদের হিউম্যান ব্রেনের সব থেকে বড় পার্ট, এটাকে অ্যাকচুয়ালি বলছে যেটা, সেটা হচ্ছে টেলেনসেফালন। এবার যে কোনো রকম চিন্তা ভাবনা সব কিছুকেই কন্ট্রোল করে যেটা, সেটা হচ্ছে টেলেনসেফালন। সেকেন্ড হচ্ছে ডায়ানসেফালন, এটা মেনলি খুব ভালোভাবে কোনো কিছু দেখতে বা খুব ভালোভাবে কোনো কিছু শুনতে অ্যাকচুয়ালি সেটা হেল্প করে যেটা, সেটা হচ্ছে ডায়ানসেফালন। এটা ছাড়াও আমাদের যে এন্ডোক্রাইন সিস্টেম আছে, যে অন্তঃক্ষরাতন্ত্র অর্থাৎ হরমোন যেটা রয়েছে, হরমোনাল সিস্টেম, সেটাকেও কন্ট্রোল করে যেটা, সেটা হচ্ছে ডায়ানসেফালন। এরপরে আসছে দেখো মিড ব্রেন, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় মেসেনসেফালন। এটা যেটা করে সেটা হচ্ছে যে অ্যাটেনশন অ্যান্ড কুইক রেসপন্স, যে কোনো সময় দেখবে যে কোনো কাজেতে মনোনিবেশ করা এবং তার সঙ্গে সঙ্গে সেটা রেসপেক্টে কুইক রেসপন্স করা, সেইটাতে কাজ করে যেটা, সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি মিড ব্রেন। মানে যেমন দেখবে কোনো ক্ষেত্রে কোনো একটা বাঘ যখন শিকারে যায় তখন সে সবসময় দেখো সজাগ হয়ে থাকে যে কখন হরিণটা তার কাছাকাছি আসছে, এবং যখনই হরিণটা তার কাছাকাছি আসবে সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়ে সেই হরিণটাকে শিকার করবে। তাহলে অ্যাটেনশান অ্যান্ড কুইক রেসপন্স দুটোই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস এবং সেটাকে কন্ট্রোল করে হচ্ছে গোটাটাই মিড ব্রেন। আর হাইন্ড ব্রেন যেটা রয়েছে, অর্থাৎ নিচের দিকে যেটা রয়েছে, এই হাইন্ড ব্রেন যেটা রম্বেনসেফালন বলা হয়, অ্যাকচুয়ালি সেফালন কথাটার অর্থ হচ্ছে যেটা, সেটা হচ্ছে ব্রেন। এবার অ্যাকচুয়ালি রম্বেনসেফালন এটা যেটা করে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি হাইন্ড ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্ক বলি বাংলায়, সেটা অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে আমাদের দেহের মধ্যে যে বিভিন্ন রকম ছন্দ যেগুলো চলছে, মানে হার্টবিট রেট, দেখবে হৃৎপিণ্ড একটা নির্দিষ্ট ছন্দে চলছে, বা ব্রিদিং রেট, যে শ্বাসকার্য একটা নির্দিষ্ট ছন্দে চলছে। যখন আমরা খাবার খাচ্ছি সেখানেতে খাবারের ক্ষেত্রে ডাইজেস্টিভ ট্র্যাক্ট, পরিপাক নালী যেটা, সেখানেতে পেরিস্টালসিস মুভমেন্ট বলে একটা মুভমেন্ট হয়, সেটা একটা নির্দিষ্ট ছন্দে চলছে। সেই সমস্ত জিনিসগুলোকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করে যেটা, সেটা হচ্ছে এই পশ্চাৎ মস্তিষ্ক। এটা ছাড়াও দেখা যায় আমাদের হাঁটা চলা, যে আমরা যে হাঁটা চলা করছি তার জন্য বডির ব্যালেন্স মেনটেন করতেও কাজ করে যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই হাইন্ড ব্রেন। এবার যখনই ব্রেন ডেভেলপমেন্ট হয়, তো ব্রেন ডেভেলপমেন্টের সময় স্পাইনাল কর্ড থেকে প্রথম তৈরি হয় হাইন্ড ব্রেন, তারপর মিড ব্রেন, তারপর যেটা তৈরি হয় ফোর ব্রেন। এবার অন্যান্য জীবের ক্ষেত্রেও তাদের ব্রেন স্ট্রাকচারটা দেখতে পাওয়া যায়, কিন্তু তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে দেখা যায় যে এই মানে হাইন্ড ব্রেন বা মিড ব্রেন এগুলো ঠিকঠাক মতোই তৈরি হয়, কিন্তু ফোর ব্রেনটা যত জীব উন্নত হয় তত ফোর ব্রেনটা তার ওয়েল ডেভেলপড হয়। এবং যেহেতু মানুষ সব থেকে উন্নত, সেই জন্য মানুষের ক্ষেত্রে এই টেলেনসেফালনটা সব থেকে বড় আকৃতির হয়, এবং এই টেলেনসেফালনটাই হচ্ছে যে কোনো ইন্টেলিজেন্স বা যে কোনো জিনিস চিন্তাভাবনা করার জন্য রেসপন্সিবল। তো সেই জন্যই দেখা যায় যে অভিযোজনের ধারায় অ্যাডাপ্টেশন যেটা অ্যাকচুয়ালি হয় এভলিউশনের পাথেতে, অ্যাকচুয়ালি যেটা দেখা যায় সেটা হচ্ছে আস্তে আস্তে যত সময় যায়, যত উন্নত জীব হয়, তাদের স্পাইনাল কর্ড থেকে এই ব্রেন ডেভেলপমেন্ট হয় এবং মেনলি টেলেনসেফালন পোর্শনটা ধীরে ধীরে বাড়তে থাকে। এবং মানুষের ক্ষেত্রেই টেলেনসেফালন সব থেকে বড় আকৃতির বলে আমাদের চিন্তাভাবনা করার ক্ষমতাটা অন্যান্য জীবের থেকে অনেক বেশি। এবার ব্রেনের যে পার্টগুলো রয়েছে সেগুলোকে একটুখানি আমরা দেখি। যে ব্রেন যেটা রয়েছে তার দেখো প্রথমেই আসছে যেটা, সেটা হচ্ছে ফোর ব্রেন, যেটাকে অ্যাকচুয়ালি বলছে প্রোসেনসেফালন। তার দেখো দুটো পার্ট, একটা টেলেনসেফালন, একটা ডায়ানসেফালন।
ঠিক আছে। সেকেন্ড রয়েছে মিড ব্রেন, যেটাকে অ্যাকচুয়ালি বলছে মেসেনসেফালন। তার দুটো পার্ট, একটা টেকটাম একটা টেগমেন্টাম, বা এটাকে বলা হয় সেরিব্রাল পেডাঙ্কেল। অ্যাকচুয়ালি টেকটাম আর সেরিব্রাল পেডাঙ্কেল দুটো পার্ট। সেরিব্রাল পেডাঙ্কেলের প্রধান অংশ যেটা, সেটা হচ্ছে টেগমেন্টাম, ঠিক আছে। এবং টেগমেন্টাম ছাড়াও সেরিব্রাল পেডাঙ্কেলের মধ্যে আরও কিছু ছোট ছোট পার্ট আছে, যেমন একটা নাম আগে আমরা শুনেছি, সেটা হচ্ছে সাবস্ট্যান্সিয়া নায়াগ্রা। সাবস্ট্যান্সিয়া নায়াগ্রা হচ্ছে ব্রেনের একমাত্র পার্ট যেখানে মেলানিন খুঁজে পাওয়া যায়। তো এখানকার মধ্যে টেকটাম যেটা, সেটা অ্যাটেনশনকে কন্ট্রোল করে, আর সেরিব্রাল পেডাঙ্কেল হচ্ছে কুইক রেসপন্সকে কন্ট্রোল করে। আর অন্যদিকে যেটা হাইন্ড ব্রেন, যেটাকে অ্যাকচুয়ালি রম্বেনসেফালন বলা আসছে, পশ্চাৎ মস্তিষ্ক, তার দুটো পার্ট, একটা মেটেনসেফালন একটা মায়েলেনসেফালন। এবং মেটেনসেফালন আর মায়েলেনসেফালন যেটা রয়েছে, মেটেনসেফালনটা অ্যাকচুয়ালি আমাদের বডির ব্যালেন্স মেনটেন করে এবং বিভিন্ন রিদেম যেটা, সেই রিদেম মেনটেন করে। আর অন্যদিকে মায়েলেনসেফালন যেটা হয়, সেটা হচ্ছে কমপ্লেক্স রিফ্লেক্স অ্যাকশান, মানে যে রিফ্লেক্স অ্যাকশানগুলো দেখবে আমরা জন্ম থেকে পাই না, অ্যাকোয়ার্ড রিফ্লেক্স অ্যাকশান, সেই অ্যাকোয়ার্ড রিফ্লেক্স অ্যাকশান অ্যাকচুয়ালি কন্ট্রোল করে যেটা কিছুটা, সেটা হচ্ছে মায়েলেনসেফালন এইটা। এবং এইখান থেকেই দেখবে স্পাইনাল কর্ড যেটা, সেই স্পাইনাল কর্ডটা অরিজিন করে। তাহলে এটা গেল ব্রেনের পার্টগুলো। এবার আমরা একটা একটা করে পার্ট পড়বো, যে টেলেনসেফালন, ডায়ানসেফালন, টেকটাম, সেরিব্রাল পেডাঙ্কেল, মেটেনসেফালন, মায়েলেনসেফালন, প্রত্যেকটা পার্ট সম্পর্কে। কিন্তু এখানকার মধ্যে আমাদের খুব ভালো করে যেটা পড়তে হবে, সেটা হচ্ছে টেলেনসেফালন, কারণ এটাই দেখবে বুদ্ধির জন্য রেসপন্সিবল। এবার বাকি জিনিস যেগুলো রয়েছে, সেগুলো জাস্ট একটা করে করে কাজ পড়লেই আমাদের যথেষ্ট, কিন্তু টেলেনসেফালন স্ট্রাকচারটা একটু ভালো করে পড়তে হবে, কারণ এটাই আমাদের ব্রেনের সবথেকে এনলার্জড পার্ট। এবার ব্রেন যেটা রয়েছে, ব্রেনের আর এক নাম হচ্ছে দেখো এনকেফালন, ঠিক আছে। এবং ব্রেন যেটা রয়েছে, সেটা অ্যাকচুয়ালি দেখো আমাদের মাথার যে করটি, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় বা ক্রেনিয়াম, তার ভেতরে থাকে। এবং এই যে ব্রেন যেটা রয়েছে, সেটা একটা এক্সপ্যান্ডেড স্ট্রাকচার। এবার যদি আমরা ব্রেনের কোনো সময় ক্রস সেকশন করি, তাহলে দেখা যায় যে ব্রেনের বাইরের দিকটা অ্যাকচুয়ালি গ্রে কালারের হয়, সেই জন্য এটাকে বলা হয় যেটা, সেটা হচ্ছে গ্রে ম্যাটার। কিন্তু ব্রেনের সেন্টার যে পোর্শনটা হয়, সেইটা অ্যাকচুয়ালি হোয়াইট কালারের হয়, সেই জন্য এটাকে অ্যাকচুয়ালি বলা হয় হোয়াইট ম্যাটার। মানে ঠিক যেরকম দেখবে চকোবার আইসক্রিমের ক্ষেত্রে হয়, যে বাইরেটা গ্রে কালারের আর সেন্টার যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি হোয়াইট কালারের, ঠিক সেই রকম টাইপেরই জিনিসটা ধরে নাও এখানে, যে বাইরের দিকের যে পোর্শনটা সেটা হচ্ছে গ্রে কালারের, এটাকে বলা হয় গ্রে ম্যাটার, আর এই ভেতরেরটাকে বলা হচ্ছে হোয়াইট ম্যাটার। অ্যাকচুয়ালি গ্রে ম্যাটার যেটা দেখবে নিউরনের ক্ষেত্রে, নিউরনের সেল বডি আছে, আর দেখবে সেল বডি থেকে বেরোয় যেটা, সেটা হচ্ছে অ্যাকশানগুলো বেরোয়। অ্যাকচুয়ালি সেল বডিগুলোর মধ্যেতে বা ডেনড্রনের মধ্যেতে কোথাও কিন্তু মায়েলিন সিদ থাকে না, সেই জন্য সেল বডিগুলো আর ডেনড্রনগুলোকে দেখতে অ্যাকচুয়ালি গ্রে কালারের লাগে। কিন্তু অ্যাকশন যে পোর্শনটা, অ্যাকশানের ওপরেতে দেখবে মায়েলিন সিদ থাকে। তাহলে অ্যাকশানে মায়েলিন সিদ থাকে বলে অ্যাকচুয়ালি সেটাকে গ্রে কালারের, এই হোয়াইট কালারের দেখতে লাগে। তো সেই জন্য বুঝতেই পারছো অ্যাকচুয়ালি গ্রে ম্যাটার যেটা রয়েছে, সেটা হচ্ছে নিউরনের এই জায়গাতে ডেনড্রন আর সেল বডিগুলো থাকে। আর ব্রেন নিউরনের যে অ্যাকশানগুলো থাকে, সেইগুলো হচ্ছে এই সেন্টারে, দেখো এই যে সুতোর মতো দেখাচ্ছে, দেখলেই বুঝতে পারবে। তাহলে এই সেন্টারটা তৈরি হয় অ্যাকচুয়ালি অ্যাকশান দিয়ে, সেই জন্যই এটা হোয়াইট কালারের দেখতে লাগে। তাহলে বাইরেটা হচ্ছে গ্রে ম্যাটার, আর ভেতরেরটা যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াইট ম্যাটার। এবার এই গ্রে ম্যাটারটা হচ্ছে অ্যাকচুয়ালি সেল বডি। এবার সেল বডি তো দেখবে যে কোনো নিউরনের সেল বডিটাই সবচেয়ে ভাইটাল, সেই কিন্তু যে কোনো জিনিস ডিসাইড করে। তো সেই জন্য বলা হয় যে গ্রে ম্যাটার যার যত বেশি পরিমাণে থাকবে, অর্থাৎ গ্রে ম্যাটারের থিকনেস যার যত বেশি হবে, তার কিন্তু চিন্তাভাবনা করার ক্ষমতা বা মেমোরি তত বেশি হবে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস দেখো, যাতে আরও বেশি সংখ্যায় বা আরও বেশি পরিমাণে অ্যাকচুয়ালি সেল রাখা সম্ভব হয়, সেই জন্যই দেখো যে ব্রেনের ওপরটা কিন্তু কখনোই স্মুথ নয়। ব্রেনের ওপরটা দেখলেই বুঝতে পারছো যে অসংখ্য সেখানে কিন্তু উঁচু নিচু দেখবে খাঁজের মতো সেখানেতে রয়েছে। এবার এখানকার মধ্যে যেগুলো নিচু, মানে যে জায়গাগুলো এই যে নিচু খাঁজের মতো যে অংশগুলো রয়েছে, এগুলোকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে সালকাস। আর যেগুলো উঁচু অংশ যেগুলো রয়েছে, এগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে জাইরাস। তাহলে দেখো দুটো পার্ট থাকে, একটা সালকাস একটা জাইরাস। এবার এই উঁচু অংশগুলোকে অ্যাকচুয়ালি বলছে জাইরাস, আর নিচু যে অংশগুলো রয়েছে সেটাকে অ্যাকচুয়ালি বলছে সালকাস। এবার ব্রেনটার দেখো ঠিক একদম মাঝখান বরাবর একটা বড় খাঁজ আছে, যেটা ব্রেনটাকে দেখো টোটালি দুটো ভাগেতে ভাগ করে রেখেছে। এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় ফিসার। এইটা থাকার জন্য দুটো
দেখো অংশকে আলাদা করে রেখেছে। অ্যাকচুয়ালি যেটা হয় যে ব্রেনের কি হয় যে ধরো এই যে ব্রেনের যে পার্টগুলো রয়েছে এর মধ্যে ধরো এই রাইট ব্রেন যেটা এটা বডির লেফটের সমস্ত পার্টকে কন্ট্রোল করে, মানে আমাদের এই মানে ধরো ডান দিকের যে মাথাটা মানে ব্রেনের যে পার্টটা আছে সেটা বাঁ দিকের সমস্ত হাত পা বা অন্যান্য অর্গ্যানগুলোকে কানেক্ট করে এবং সেগুলোকে কন্ট্রোল করে। আর অন্যদিকে দেখা যায় যে লেফট যে ব্রেনের পার্টটা আছে সেটা অ্যাকচুয়ালি বডির রাইটের যে পোর্শনটা রয়েছে রাইট পোর্শনের সমস্ত কিছুকে কন্ট্রোল করে। এবার কেন হয়? কারণ হচ্ছে একটাই, যে যখনই ক্রসভাবে ডায়াগোনালি যখন দেখবে বিভিন্ন অর্গানের সাথে কানেকশান থাকবে তাহলে সেই নিউরনগুলোর লেন্থ সব থেকে কম হয়। ডায়াগোনালি যেহেতু দূরত্ব সব থেকে কাছাকাছি হয় সেই জন্যই এরকম অ্যারেঞ্জমেন্ট থাকে। অর্থাৎ যদি কোনো মানুষের ক্ষেত্রে দেখা যায় তার বডির হয়তো কোনো কারণেতে হয়তো অ্যাকচুয়ালি ব্রেন স্ট্রোকের কারণে হয়তো দেখা গেল যে তার বডির ডান দিকের সমস্ত অর্গ্যানগুলো অ্যাকচুয়ালি তার ক্ষেত্রে মানে প্যারালাইসিস হয়ে গেছে, সে মুভ করতে পারছে না, তার মানে বুঝতে হবে যে তার বাঁ দিকের ব্রেনটা ড্যামেজ হয়েছে। আর যদি কোনো মানুষের ক্ষেত্রে দেখা যায় যে লেফট সাইডটা তার অকেজো হয়ে গেছে তাহলে বুঝতে হবে তার রাইট ব্রেন কোনোভাবে অ্যাকচুয়ালি ড্যামেজড হয়েছে। এইটা হচ্ছে ব্যাপার। এবং আর একটা জিনিস খেয়াল করে দেখবে যে আমরা বেশিরভাগ মানুষজনই ডান হাতেই সব কাজ করি, তো ন্যাচারালি যেটা বোঝা যায় যে প্রত্যেকটা মানুষের সাধারণ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে লেফট ব্রেনটা বেশি অ্যাক্টিভ হয়। কিন্তু যারা দেখবে বাঁ হাতি, অর্থাৎ বাঁ হাতে ক্রিকেট খেলছে সৌরভ গাঙ্গুলির মতো, বা দেখবে বাঁ হাতেতে লিখছে, তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে রাইট ব্রেনটা অ্যাকচুয়ালি তাদের ক্ষেত্রে অধিক সক্রিয় হয়। এবার ব্রেন বা এনকেফেলন যেটা বলা হয় তার ওয়েট মোটামুটি দেখা যায় 1.25 থেকে 1.38 কেজি, এবং এর ভলিউম যেটা যে আয়তন যেটা সেটা হচ্ছে 1500 অ্যাকচুয়ালি সেন্টিমিটার কিউব, 1500 সেখানে সিসি। এরপর দেখো চলে আসছি, এইটা দেখো দেখাচ্ছে আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো সালকাস আর জাইরাসগুলো আরও ভালো করে বোঝা যাচ্ছে। এই নিচের খাঁজগুলো হচ্ছে সালকাস আর এই উঁচু অংশগুলো হচ্ছে অ্যাকচুয়ালি জাইরাস। এবং যত দেখবে সালকাস জাইরাস বেশি থাকবে তত সারফেস এরিয়া বাড়বে, যত সারফেস এরিয়া বাড়বে তত বেশি দেখবে সেল বডি ওখানে থাকতে পারবে। এবং তাহলে বোঝা যাচ্ছে যে যার ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই ব্রেনের মধ্যে উঁচু নিচু পোর্শনগুলো যত বেশি থাকবে তার বুদ্ধি তত কিন্তু বেশি হবে। আর দেখো এই মাঝখান থেকে একটা খাঁজ রয়েছে, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফিসার, যেটা ব্রেনটাকে দেখো দুটো পার্টেতে ভাগ করে রেখেছে। এবার টেলেনসেফালন ব্রেনের সব থেকে বড় অংশ, এবং টেলেনসেফালনের 3টে পার্ট আছে। একটা রয়েছে সেটা হচ্ছে সেরিব্রামই হচ্ছে ব্রেনের সব থেকে বড় পার্ট, যেটা বাইরে থেকে আমরা দেখতে পাই। এইটাই হচ্ছে সেরিব্রাম, যেটা বাইরে থেকে দেখা যায়। এবং এর ভেতরের দিকেতে অ্যাকচুয়ালি যেটা থাকে সেটা হচ্ছে কর্পাস স্ট্রায়াটাম, এবং থাকে সেটা হচ্ছে রায়ানসেফালন। যেমন গাছের ক্ষেত্রে দেখবে অ্যাকচুয়ালি হয় ব্রেনটা হচ্ছে ঠিক গাছের মতো। ধরো গাছের ক্ষেত্রে এই ভেতরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে স্টেমটা, এবার তার ব্রাঞ্চটা বেরিয়ে এসে চারপাশে যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলোর মতোই ধরো অ্যাকচুয়ালি সেরিব্রামটা রয়েছে। আর সেরিব্রামটাকে সরালে রিমুভ করলে তখন এই ভেতরের পোর্শনগুলোকে অ্যাকচুয়ালি দেখা যায়। তো সেরিব্রাম যেটা রয়েছে সেটাই সব থেকে বড়, এবং সেরিব্রামটাই দেখো মাঝখান থেকে ভাগ করে দুটো অংশতে রয়েছে, এবং এই দুটোকে অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার, বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় যে সেরিব্রামের অর্ধগোলক। দুটো আলাদা আলাদা ভাগ রয়েছে, এবং সেরিব্রামটাই সব থেকে ইম্পর্ট্যান্ট পোর্শন যেটা আমাদের ব্রেনের। এবার সেরিব্রাম যেটা থাকে, সেরিব্রামের ক্ষেত্রে এই এক একটা হেমিস্ফিয়ার যেটা থাকে, এক একটা অর্ধগোলক যেটা থাকে, তার দেখো 4টে করে লোব আছে। সামনেরটা রয়েছে দেখো ফ্রন্টাল লোব, তারপর রয়েছে প্যারাইটাল লোব, তারপর অক্সিপিটাল লোব, তারপর টেম্পোরাল লোব। নামটা শুনেই বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি এখানে যে ক্রেনিয়াম যেটা ছিল, যে ব্রেনের মধ্যে কিন্তু আলাদা আলাদা কোনো পার্ট বা কিছু কিন্তু থাকে না, ব্রেনটা গোটাটা একই রকমের দেখতে লাগে। কিন্তু এখানেতে যে অ্যাকচুয়ালি ক্রেনিয়াম যেটা ছিল, যে মাথার খুলি যেটা বলা হয় বা করোটি যেটা বলা হয়, সেখানেতে দেখবে কতগুলো প্লেটের মতো ছিল। যেমন একদম সামনেতে ছিল ফ্রন্টাল, তারপর মাঝে ছিল প্যারাইটাল, পেছনে ছিল অক্সিপিটাল, এবং সাইডে ছিল টেম্পোরাল। যে প্লেটটার নিচে ব্রেনের যে পোর্শনটা থাকে সেই পোর্শনটাকে সেই অনুযায়ী নামকরণ করা হয়, যে ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল, এরকম নামগুলো করা হচ্ছে। এবার এখানকার মধ্যে দেখা যায় এই ফ্রন্টাল লোব যেটা থাকে এটা মেনলি যেটা করে সেটা হচ্ছে যে কোনো জিনিসের চিন্তা ভাবনা করার জন্য, যে কোনো ইন্টেলিজেন্স, যে কোনো জিনিস যখন আমরা ভাবনা চিন্তা করি যে কোনো জিনিসের সাপেক্ষে কী করণীয়, যখন আমাদের কাছে কোনো সমস্যা আসে
সেই সমস্যার যে সমাধান বা চিন্তা ভাবনা সেটা পুরোটাই যে যাই লোবটার ওপর ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে ফ্রন্টাল লোব। সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে প্যারাইটাল লোব। প্যারাইটাল লোবটা অ্যাকচুয়ালি হচ্ছে স্মৃতিশক্তি, যে কোনো জিনিস আমরা যখন মেমোরাইজ করতে যাই, যখন আমরা সেটাকে অ্যাকচুয়ালি মনে রাখতে যাই, তো মনে রাখার জন্য অ্যাকচুয়ালি যে লোবটা আমাদের কাজ করে সেটা হচ্ছে প্যারাইটাল লোব। অন্যদিকে অক্সিপিটাল লোব, এটা আমাদের দেখতে হেল্প করে, দেখার জন্য যে লোবটা অ্যাকচুয়ালি হেল্প করে সেটা হচ্ছে অক্সিপিটাল লোব। সেই জন্য দেখবে অনেক সময় পেছন থেকে যদি জোর আঘাত লাগে, দেখবে চোখে আমরা আর কিছু দেখতে পাই না, বা চারপাশের যে জিনিসগুলো রয়েছে সেগুলো মানে অ্যাকচুয়ালি ঠিকমতো অবজার্ভ করতে পারি না, বা অনেক সময় অন্ধকার হয়ে যায় চারপাশটা, বা মাথা ঘুরে যাওয়া যেটাকে অ্যাকচুয়ালি বলে। তো সেটার কারণ একটাই, সেটা হচ্ছে যে অক্সিপিটাল লোব সেটা অ্যাকচুয়ালি চোখের সাথে কানেক্টেড থাকে, এবং চোখ যেটা দেখছে সেই দেখাটা, সেই ভিশনটা অ্যাকচুয়ালি তৈরি হয় যেটা, সেটা হচ্ছে অক্সিপিটাল লোবে। আর টেম্পোরাল লোব যেটা করে সেটা হচ্ছে আমাদের যে কোনো জিনিস শুনতে বা কনসেন্ট্রেট করতে অ্যাকচুয়ালি হেল্প করে যেটা, সেটা হচ্ছে টেম্পোরাল লোব। তাহলে এই হচ্ছে অ্যাকচুয়ালি অংশগুলো। এবার এদের মাঝের কিছু কিছু অংশকে দেখো চিহ্নিত করা হয়, যেগুলো অ্যাকচুয়ালি সেইভাবে খুব একটা পার্টকে আর একটা পার্ট থেকে আলাদা করে না, কিছু কিছু ওরই মাঝে কিছু সালকাসকে অ্যাকচুয়ালি মনে করা হয় যেগুলো একে অপর থেকে পৃথক করে রাখে। কিন্তু মেনলি পৃথকীকরণের যে পদ্ধতিটা সেটা হচ্ছে এই হাড়টা কতটা অবধি বিস্তৃত, হাড়ের বিস্তারের উপর ডিপেন্ড করেই ব্রেনটাকে পার্ট পার্ট করা হয়। এবার যেমন ফ্রন্টাল লোব প্যারাইটাল লোবের মাঝেতে একটা সালকাস আছে যেটাকে অ্যাকচুয়ালি বলে সেন্ট্রাল সালকাস, সেরকমই দেখা যায় প্যারাইটাল আর অক্সিপিটালের মাঝে একটা খাঁজ আছে যেটাকে বলা হয় প্যারাইটো অক্সিপিটাল সালকাস। সেরকমই দেখতে পাওয়া যায় যে ফ্রন্টাল আর টেম্পোরালের মাঝে একটা খাঁজ আছে যেটাকে বলা হচ্ছে ল্যাটারাল ফিসার, এবং আর একটা দেখো অক্সিপিটাল আর টেম্পোরালের মাঝে একটা খাঁজ আছে যেটাকে বলছে প্রি অক্সিপিটাল নচ। তো এরকম কিছু অংশের কথা অ্যাকচুয়ালি দেখো বলা হয়, এবং সেগুলি ব্রেনের মধ্যে তো এরকম দেখাচ্ছে, কিন্তু এই যে খাঁজ বা অংশগুলো রয়েছে এটা যে একদম পুরোপুরি গোটাটাকে মার্ক করা তা নয়, কারণ জিনিসটা গোটাটাই এই ভাগটা করা হয় যার ভিত্তিতে, সেটা হচ্ছে ওপরের যে অস্থি, করটির যে অস্থি যেটা থাকে, ক্রেনিয়ামের যে বোনসগুলো থাকে তার উপর ডিপেন্ড করে। এবার দেখো এই যেটা সেরিব্রাম যে অংশটা রয়েছে, সেরিব্রামটা একদম বাইরের দিকেতে রয়েছে, এই বাইরের দিকের এই এক একটাকে বলছে যেটা, সেটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেরিব্রাল অর্ধগোলক। এবার সেটার মধ্যে তো দেখো প্রচুর পরিমাণে সালকাস আর জাইরাস আছে। এবার বাইরের দিকে সেরিব্রামের বাইরের দিকটা গ্রে কালারের, ওই গ্রে কালারের পোর্শনটাকে বলা হয় সেরিব্রাল কর্টেক্স, আর সেন্টারটা দেখো হোয়াইট কালারের, সেটাকে বলা হয় সেরিব্রাল মেডালা। এবং কর্পাস ক্যালোসাম, এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে দুটো হেমিস্ফিয়ার রয়েছে ভালো করে দেখলেই বুঝতে পারবে, দেখবে মাঝখানটা কানেক্টেড। এই যে সেরিব্রাল হেমিস্ফিয়ার দুটো যে পরস্পরের সাথে যে কানেক্টেড, এই যে যোগ করা আছে যে স্নায়ুগুচ্ছ বা নার্ভ দিয়ে, সেইটারই নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম। তার মানে কর্পাস ক্যালোসাম যেটা করছে সেটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ারগুলোকে একে অপরের সাথে আটকে রেখেছে। এবার দেখবে একটা ডিভাইস হয়, একটা যন্ত্র হয়, যেগুলোকে দেখবে অ্যাকচুয়ালি বলা হয় সিটি স্ক্যান, বা দেখবে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে এমআরআই, যে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ইমেজ রেজোনেন্স বলে একটা যন্ত্র হয়, যেটা দিয়ে দেখা হয় যে ব্রেনের হঠাৎ করে কারো যদি চোট লাগে বা কিছু, তো তখন কি করা হয় যে তার ব্রেনের কোনো অংশ ড্যামেজ হয়েছে কিনা বা ব্রেনের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেটাকে দেখা হয়। এবং সেটা দেখার সময় যেটা করে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে ব্রেন আমাদের মস্তিষ্ক যেটা, তার যে স্নায়বিক উদ্দীপনা সেটা এক ধরনের ইলেকট্রিক ইম্পালস। এবার যেটা করা হয় যে ওই মানুষটাকে এই বেডের মধ্যে শুইয়ে এই যন্ত্রটার ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়। এই যন্ত্রটার ভেতরে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করা হয়। এবার আমরা জানি যে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেতে কোনো একটা ইলেকট্রিক ফিল্ড যদি চলে আসে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কিছুটা ফ্ল্যাকচুয়েট করে, কিছুটা দেখবে তার দিক পরিবর্তন করে। তো সেই কারণে অ্যাকচুয়ালি যেটা করা হয় যে ওই মানুষটাকে এইরকম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মানুষটার মাথাটাকে রেখে দেওয়া হয়, এবং তাকে বিভিন্ন রকম উদ্দীপনা দেওয়া হয়, যে বিভিন্ন টাচ বা বিভিন্ন সাউন্ড। তো তাতে দেখা যায় যে ব্রেনের বিভিন্ন পোর্শনগুলো সক্রিয় হয়, এবং সক্রিয় হওয়ার কারণেই অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ডের দেখা যায় ফ্ল্যাকচুয়েশান দেখতে পাওয়া যায়। এবার এমন যদি কোনো সময় হয় যে কোনো একটা উদ্দীপনা দেয়া হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ব্রেনের কোনো অংশটা অ্যাকচুয়ালি সেটা সক্রিয়ভাবে কাজ করছে না, তখন বোঝা যায় যে পোর্শনটা তখন কাজ করার কথা ছিল, যে পোর্শনে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ডটা ফ্ল্যাকচুয়েট হওয়ার কথা, সেই স্নায়ুটা সক্রিয় হওয়ার জন্য সেটা করছে না, তখনই বোঝা যায় যে ব্রেনের সেই অংশটা কিন্তু ড্যামেজ হয়েছে।
ঠিক আছে? তো সেই জিনিসটা ধরো আমি সাপোজ বললাম যে একটা ছবি যখন আমরা দেখব তখন যেটা অক্সিপিটাল যে লোবটা সেখানকার সেলগুলো সক্রিয় হবে। তাহলে যখন ম্যাগনেটিক ফিল্ড যে যখন চালনা করা হচ্ছে তাহলে অক্সিপিটাল ফিল্ড মানে অক্সিপিটাল লোবের কাছে যে ম্যাগনেটিক ফিল্ডটা তাকে কোনো ছবি দেখানো হলে তার কিন্তু ওই অক্সিপিটাল লোবের কাছটার ম্যাগনেটিক ফিল্ডটা একটু ফ্ল্যাকচুয়েট হওয়ার কথা, যে একটু মানে স্বাভাবিক না হয়ে একটু অস্বাভাবিকভাবে তার মুভমেন্টগুলো হওয়ার কথা। কিন্তু যদি কাউকে দেখা যায় যে কারোর ওরকম অ্যাক্সিডেন্ট বা কিছু হওয়ার পর তাকে যখন কোনো ছবি বা কিছু দেখানো হচ্ছে অক্সিপিটাল লোবের ওখানেতে কোনো রকম কোনো সেন্স তৈরি হচ্ছে না, অর্থাৎ সেখানে ম্যাগনেটিক ফিল্ড যেটা পাঠানো হচ্ছে সেটা কোনোভাবেই কোনো ফ্ল্যাকচুয়েট করছে না, তাহলে বোঝা যায় যে তার কিন্তু ওই অক্সিপিটাল লোব যে রিজিয়নটা রয়েছে সেই অংশটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সেইগুলোই দেখবে যে ডাক্তার যারা হয় তারা এইভাবে অপারেট করে মানে ওই যন্ত্রটাকে, এবং তারা দেখে যে কোন ইম্পালসের রেসপেক্টে ব্রেনের কোন পোর্শনটা নিষ্ক্রিয় রয়েছে এবং সেই বুঝে সেটাকে ব্রেনের ক্ষেত্রে সেটাকে ট্রিটমেন্ট করা হয়। তাহলে অ্যাকচুয়ালি এটাই যেটা রয়েছে দেখো সব থেকে ইম্পর্টেন্ট যেটা যে পার্টটা যেটা ব্রেনের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট টেলেনসেফালন। টেলেনসেফালনের প্রথম গুরুত্বপূর্ণ অংশ যেটা সেটা হচ্ছে সেরিব্রাম। এবার টেলেনসেফালনের সেকেন্ড যে অংশটা রয়েছে সেটা হচ্ছে বেসাল গ্যাংলিয়া। দেখো ব্রেনের একদম বাইরের দিকে যেটা রয়েছে এই বাইরের দিকের যে পোর্শনটা এই বাইরের দিকের পোর্শনটাই হচ্ছে যে সেরিব্রাম। ওই যে বললাম গাছের মতো, দেখো এই যে গাছের মতো সেন্টার দিয়ে চলে গেছে দিয়ে চারপাশে ছড়িয়ে পড়েছে। এবার চারপাশের যে পাতার মতো যে অংশটা সেটাই অ্যাকচুয়ালি ছিল যেটা সেটা হচ্ছে সেরিব্রাম। এবার সেরিব্রামের ঠিক কেন্দ্রে এই যে রেড কালারের যে রিজিয়নটা দেখাচ্ছে এই রিজিয়নটাই হচ্ছে কর্পাস স্ট্রাটাম, বা যেটা বলা হয় যেটা যে কর্পাস স্ট্রাটামের প্রধান অংশ যেটা সেটা হচ্ছে বেসাল গ্যাংলিয়া। এর কাজ যেটা সেটা হচ্ছে মোটর ফাংশন অল্টারেশন এবং রেকটিফিকেশন। কী জিনিসটা সেটা হচ্ছে দেখবে যে সেরিব্রাম যেটা অ্যাকচুয়ালি ভাবে সেটা অনেক সময় দেখা যায় রেকটিফাই হয়। যেমন দেখবে পরীক্ষা হলে তুমি কোনো একটা কোশ্চেনের অ্যান্সার ভাবছো দিয়ে সেটাই লিখতে লিখতে হঠাৎ তোমার মনে হয় যে আরে যে কোশ্চেনের অ্যান্সারটা আমি লিখছি সেটা যেন কোথাও একটা ভুল লিখছি, মানে হয়তো যেটা লিখতে দিয়েছে তার থেকে বেশি লিখে ফেলছি, বা যেটা লিখতে দিয়েছে সেটা থেকে আমি হয়তো টপিকটা থেকে ডাইভার্ট করে অন্য দিকে লিখে ফেলেছি বেশি। তাহলে তখনই তুমি আবার কি করো কোশ্চেন পেপারটা পড়ো এবং কারেকশান করে নাও কাজটা। বা দেখবে অনেক সময় কি হয় যে যখন তুমি কোনো একটা কাজ করতে যাচ্ছ তখন তোমার মাথার মধ্যে বারবার চলে যে কোনো একটা কাজ তুমি করছো কিন্তু সেটা ঠিক করছো না ভুল করছো, দেখবে সবসময় ব্রেনের মধ্যে একটা কনফ্লিক্ট চলে। তার মানে সেরিব্রাম যে জিনিসটা ভাবছে বা যে কাজটা করার জন্য ইনস্ট্রাকশান দিচ্ছে দেখো সবসময় সেই কাজটার জন্য একটা রেকটিফিকেশানের একটা ইম্পালসও কিন্তু তোমার মানে ব্রেনের মধ্যে সবসময় চলছে। তাহলে অ্যাকচুয়ালি কর্পাস স্ট্রাটাম হচ্ছে সবসময় যে সেরিব্রাম যে কাজটা করছে সেই কাজটাকে সবসময় ক্রস চেক করে, ঠিক আছে? অর্থাৎ যখনই তুমি লিখছো যে ব্রেন থেকে ভেবে যেটা লিখছো সেটা তোমায় লেখাচ্ছে সেরিব্রাম, কিন্তু সেই লেখার মাঝেতে হঠাৎ করে কোনো ভুল হলে সেটাকে ধরে দিচ্ছে যেটা সেটা হচ্ছে কর্পাস স্ট্রাটাম। এই যে রেড কালারের যে পোর্শনটা দেখাচ্ছে ব্রেনের সেন্ট্রাল পোর্শন সেই জায়গাটাতেই থাকে যেটা সেটা হচ্ছে কর্পাস স্ট্রাটাম। এবং কর্পাস স্ট্রাটাম যে অংশটা রয়েছে এই যে ক্রস সেকশন করলে দেখো এই যে এই পোর্শনগুলো যেটা এই পোর্শনগুলো হচ্ছে কর্পাস স্ট্রাটাম। এই যে রেড কালার বা পিঙ্ক কালারের যে পোর্শনগুলো দেখাচ্ছে এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কর্পাস স্ট্রাটামের অ্যাকচুয়ালি ক্রস সেকশন এটা। আর তুমি যদি ওটা মানে সাইড থেকে দেখো তাহলে ঠিক এরকম কমার মতো দেখতে লাগবে এটা। তো সেই কাজটা করছে কর্পাস স্ট্রাটাম বা যেটাকে বাংলায় বলা হয় রেখো মস্তিষ্ক। এবং লাস্ট যেটা রয়েছে দেখো টেলেনসেফালনের থার্ড পার্ট যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নাসা মস্তিষ্ক, যেটাকে বলা হয় রায়েনসেফালন, যেটা আমাদের অ্যাকচুয়ালি ঘ্রাণ অনুভব করতে বা স্মেলিংয়ের জন্য হেল্প করছে। তাহলে টেলেনসেফালনের তিনটে পার্ট, একটা যেটা রয়েছে সেরিব্রাম যেটা চিন্তাভাবনা করতে কাজ করছে, সেকেন্ড রয়েছে কর্পাস স্ট্রাটাম যেটা অ্যাকচুয়ালি সেরিব্রামের কাজকে রেকটিফাই করছে, আর থার্ড যেটা রয়েছে সেটা অ্যাকচুয়ালি রায়েনসেফালন যেটাকে বলা হয় নাসা মস্তিষ্ক, যেটা আমাদের ঘ্রাণ অনুভব করতে অ্যাকচুয়ালি হেল্প করছে। তাহলে অ্যাকচুয়ালি টেলেনসেফালনের এই তিনটেই হচ্ছে পার্ট। এবার এখানে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে লিম্বিক সিস্টেম। লিম্বিক সিস্টেম হচ্ছে যে অ্যাকচুয়ালি গুরু মস্তিষ্ক যেটা রয়েছে মানে সেরিব্রাম যেটা রয়েছে সেই সেরিব্রামেরই দেখো একটা পোর্শন জুড়ে মানে ব্রেনের একটা সেন্টারে একটা রিংয়ের মতো রিজিয়ান জুড়ে
এখানকার যে সেলগুলো থাকে সেই সেলগুলো একটা স্পেশালাইজড কাজ করে, যেটাই হচ্ছে লিম্বিক সিস্টেম। লিম্বিক সিস্টেম হচ্ছে আমাদের দেহেতে আবেগ নিয়ন্ত্রণ করে, মানে রাগ, দুঃখ, ভয়, এই যে আবেগগুলো হয় এগুলো কন্ট্রোল করে যেটা, সেটা হচ্ছে লিম্বিক সিস্টেম। কিন্তু লিম্বিক সিস্টেমের যে কাজটা, এটা সঠিক কার্যপদ্ধতি বোঝা এখনও অবধি সম্ভব হয়নি, কারণ এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। কারণ যে কোনো একটা ঘটনা, ধরো কোনো একটা গল্প বই পড়ে সব মানুষের যে সমান ভালো লাগে তা নয়। কারোর দেখা যায় যে কোনো একটা গল্প বই পড়ে বা কোনো একটা গান শুনে বা কোনো একটা সিনেমা দেখে কারোর হয়তো খুব ভালো লাগে, কারোর দেখা যায় যে খুব বেশি ভালোও লাগেনি, আবার খুব খারাপও লাগেনি, আবার দেখা যায় কারোর খুবই খারাপ লেগেছে। তো অ্যাকচুয়ালি এটা সবসময় ম্যান টু ম্যান ভ্যারি করে তাদের চিন্তাভাবনার ওপর। এবং আবেগ যেটা, যে রাগ, দুঃখ, ভয়, এটাও দেখবে সবসময় প্রত্যেকটা মানুষের মধ্যে অ্যাকচুয়ালি আলাদা আলাদা হয়, এবং সেটা গোটাটাই কন্ট্রোল হয় যার থ্রু দিয়ে, সেটা হচ্ছে লিম্বিক সিস্টেমের থ্রু দিয়ে। তাহলে এটাই অ্যাকচুয়ালি বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে লিম্বিক সিস্টেম, যেটা ব্রেনের সেন্ট্রাল পার্ট, যেটা এই ধরনের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করছে। বেশ, এবার দেখো অগ্রমস্তিষ্কের দ্বিতীয় যে অংশটা ছিল, অগ্রমস্তিষ্কের প্রথম অংশ ছিল টেলেনসেফালন, দ্বিতীয় অংশ হচ্ছে ডায়েনসেফালন। ডায়েনসেফালন অ্যাকচুয়ালি যেটা থাকে, দেখো এইখানে এই যে স্ট্রাকচারটা রয়েছে একটু খেয়াল করে দেখো, এইটা হচ্ছে সেরিব্রাম, এক্ষুনি দেখো পড়লাম। আর এই যে দেখো এইটা যেটা রয়েছে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসাল গ্যাংলিয়া, মানে যেটা রেখো মস্তিষ্ক বা কর্পাস স্ট্রায়াটাম পড়লাম সেটা। এবার তার ঠিক এই তলাতে এই রিজিয়নটা, মানে তার সেন্টার, যেটা অ্যাকচুয়ালি বেসাল গ্যাংলিয়া, যেটা কমার মতো দেখলে তার ঠিক নিচের যে পোর্শনটা থাকে, এই জায়গাটাই হচ্ছে ডায়েনসেফালন। এবার ডায়েনসেফালনে যে স্ট্রাকচারগুলো থাকে, মানে এই পোর্শনটাকে যদি একটু বড় করে দেখি, তাহলে একটা রয়েছে দেখো থ্যালামাস, একটা পোর্শন, এটা হচ্ছে থ্যালামাস। থ্যালামাসের ঠিক নিচেতেই থাকে যেটা, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস, এইটা হচ্ছে হাইপোথ্যালামাস। এবং হাইপোথ্যালামাস থাকে ঠিক পিটুইটারি গ্রন্থি বলে একটা গ্রন্থি আছে আমাদের মস্তিষ্কে, যেটাকে বলা হয় প্রভু গ্রন্থি, যেটা দেহের সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থি, যে সমস্ত হরমোন যেগুলো দেহের মধ্যে তৈরি হয় সেগুলোকে সমস্ত উদ্দীপিত করে যেটা, সেটা হচ্ছে পিটুইটারি। সেই পিটুইটারির ঠিক ওপরেতে থাকে হচ্ছে হাইপোথ্যালামাস। এবার অ্যাকচুয়ালি এখানে চারটে পার্ট থাকে, একটা হচ্ছে থ্যালামাস, একটা হচ্ছে হাইপোথ্যালামাস, একটা হচ্ছে এপিথ্যালামাস, আর একটা থাকে মেটাথ্যালামাস। চারটে অংশ নিয়ে এটা তৈরি হয়। তাহলে ডায়েনসেফালনের চারটে পার্ট, একটা হচ্ছে থ্যালামাস, সেকেন্ডারি যেটা রয়েছে হাইপোথ্যালামাস, থার্ড হচ্ছে থ্যালামাসের ওপরে একটা ছোট্ট গ্রন্থি থাকে যেটাকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে এপিথ্যালামাস, আর এটার সাইডে একটা ছোট গ্রন্থি থাকে এক জোড়া, যেটাকে বলা হয় মেটাথ্যালামাস। তো এখানকার কাজগুলো কি দেখো, খুব ভালো করে দেখলেই বুঝতে পারছো যে থ্যালামাস যেটা, সেটা হচ্ছে সেন্টারে বসে আছে, এবং তাকে ঘিরে অ্যাকচুয়ালি গুরু মস্তিষ্ক, যেটাকে বলা হচ্ছে সেরিব্রাম, সেই সেরিব্রামটা এখানেতে রয়েছে। এটা কিছুটা রিসেপশন অফিসের মতো ধরে নিতে পারো। যেমন কোনো অফিসেতে যখন কোনো কাজ থাকে, দেবে কোনো মানুষ এসে কি করে, রিসেপশানে জিজ্ঞেস করে, এবার রিসেপশান তাকে বলে দেয় যে তার কাজটা কোন দিকেতে গেলে বা কোন ঘরেতে গেলে মিটবে, এবং রিসেপশান থেকে সেই মানুষটা তখন সেই ঘরের দিকেতে অ্যাকচুয়ালি চলে যায়, যেদিকে গেলে তার কাজটা মিটবে সেদিকে, এবং সেখান থেকে আবার ফিরে এসে সে চলে যায়। এখানে স্নায়বিক উদ্দীপনা যখন আসে, কোনো নার্ভ ইম্পালস যখন আসে, তখন সেখানে ব্রেনের এক একটা পার্ট এক একটা কাজ করে। তো অ্যাকচুয়ালি দেখো সেরিব্রাম বা গুরু মস্তিষ্কের কোন পার্টে কোন কাজটা করে, সেটা অ্যাকচুয়ালি যখন কোনো একটা ইম্পালস, ধরো কোনো একটা উদ্দীপনা আসছে, সেটা যদি এক ধার থেকে অন্য দিকেতে গোটা জায়গাটা ঘুরে ঘুরে দেখতে যায় যে তার কাজটা কোথায় মিটবে, তাহলে এটা খুব মুশকিল। তাহলে সেই জন্য কি হয়, যখনই কোনো একটা স্টিমুলেশন বা উদ্দীপনা আসে, সবার প্রথম আসে যেটা, সেটা হচ্ছে থ্যালামাসে, এবং থ্যালামাস সেটাকে অ্যাকচুয়ালি ব্রেনের যে অংশেতে ওটার সমস্যাটার সমাধান হবে ডাইরেক্টলি সেই অংশে পাঠিয়ে দেয়, এবং সেখান থেকে যে সলিউশনটা এলো সেটাও আবার থ্যালামাসে আসে, এবং সেটা স্পাইনাল কর্ডের মাধ্যমে নির্দিষ্ট নিউরনেতে সেটা পাঠিয়ে দেবে। তাহলে এটা দেখো অ্যাকচুয়ালি রিসেপশন অফিসের মতো কাজ করে। তো সেই জন্যই থ্যালামাসকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে রিলে স্টেশন, যে থ্যালামাস যেটা করে সেটা হচ্ছে রিলে স্টেশন হিসেবে কাজ করে। এবং যে কোনো ক্রুড সেন্সেশন, মানে হঠাৎ করে খুব জোর ধাক্কা বা কিছু যদি লাগে, তাহলে কি করে, একসঙ্গে গোটা ব্রেনকে সক্রিয় করার জন্য এই থ্যালামাস কিন্তু কাজ করে। তার মানে থ্যালামাসটা একদম সেন্টারে বসে আছে, যার প্রথম কাজ হচ্ছে রিলে স্টেশন হিসেবে, আর সেকেন্ড হচ্ছে ক্রুড সেন্সেশনের জন্য এটা দেখো দায়ী। তাহলে এই দুটো কাজ এরা করছে। সেকেন্ড যেটা রয়েছে দেখো হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস যেটা করে সেটা হচ্ছে
পিটুইটারি গ্রন্থিকে কন্ট্রোল করে। মানে অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাস এ কী করছে, পিটুইটারি যে গ্ল্যান্ডটা যেটা দেহের সমস্ত এন্ডোক্রাইন সিস্টেমকে কন্ট্রোল করছে, তাকে কন্ট্রোল করছে যেটা, সেটা অ্যাকচুয়ালি দেখো হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাস কন্ট্রোল করছে কাকে, সেটা হচ্ছে পিটুইটারি যে গ্ল্যান্ডটা রয়েছে সেটাকে। এরপর দেখো থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে, আর এটা ছাড়াও দেখা যায় যে দেহের যে তাপমাত্রা বা তৃষ্ণা, মানে যে জলের যে তেষ্টা পাওয়া, যেটা অ্যাকচুয়ালি থ্রাস্টি যেটা, তো সেই জিনিসগুলোকে সবই কিন্তু মানে থ্রাস্ট বলো বা অ্যাকচুয়ালি যে বডি টেম্পারেচার রেগুলেশান, সেগুলোকে সবই কিন্তু কন্ট্রোল করে যেটা, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। তাহলে একটা রয়েছে দেখো থ্যালামাস, সেকেন্ড রয়েছে হাইপোথ্যালামাস। এবার ঠিক থ্যালামাসের ওপরেতে একটা এপিথ্যালামাস বলে একটা পোর্শন থাকে, যেটা কি করে যে অ্যাকচুয়ালি দেখবে পিটুইটারি যে গ্রন্থিটা থাকে, সেই পিটুইটারি গ্রন্থিকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করা হচ্ছে হাইপোথ্যালামাস। আবার হাইপোথ্যালামাসকে কন্ট্রোল করার জন্য এখানে একটা ব্রেনের একটা পার্ট আছে যেটাকে বলা হয় পিনিয়াল গ্ল্যান্ড। এই পিনিয়াল গ্ল্যান্ড অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাসকে অ্যাক্টিভ করে, কিন্তু পিনিয়াল গ্ল্যান্ডকে আবার অ্যাক্টিভ করে যেটা, সেটা হচ্ছে এপিথ্যালামাস। তার মানে এখানে থ্যালামাসের ওপরে যে ছোট্ট পোর্শনটা থাকে এপিথ্যালামাস, সে অ্যাকচুয়ালি পিনিয়াল গ্ল্যান্ডকে স্টিমুলেট করে বা পিনিয়াল গ্ল্যান্ডকে সক্রিয় করে। পিনিয়াল গ্ল্যান্ড অ্যাক্টিভেট করে যাকে, সেটা হচ্ছে হাইপোথ্যালামাসকে। হাইপোথ্যালামাস পিটুইটারিকে অ্যাক্টিভ করে এবং পিটুইটারি বডির অন্যান্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলোকে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ করছে। এই হচ্ছে যে এদের ওয়ার্কিং মেকানিজম। আর দেখো মেটাথ্যালামাস যেটা সাইডেতে থাকে, মেটাথ্যালামাস যেটা করে সেটা হচ্ছে কোনো কিছু জিনিসকে খুব ভালো করে শুনতে বা কোনো কিছু জিনিসকে খুব ভালো করে দেখতে অ্যাকচুয়ালি হেল্প করে। যেমন দেখো নর্মালি দেখার জন্য যেটা হেল্প করছে সেটা হচ্ছে ব্রেনের একদম লাস্টেতে, যেটা হচ্ছে অক্সিপিটাল লোব, বা ভালো করে শুনতে যেটা অ্যাকচুয়ালি দেখবে কাজ করছে সেটা হচ্ছে টেম্পোরাল লোব। কিন্তু খুব ভালো করে দেখা মানে দেখবে অনেক সময় কি করা হয়, দুটো খুব কাছাকাছি ছবি দিয়ে দেওয়া হয়, দিয়ে বলা হয় যে দুটো ছবির মধ্যে পার্থক্য নির্ণয় করো। বা কোনো সময় দেখবে যে তুমি হয়তো জাস্ট গানটা শুনছো, যখন গানটা জাস্ট শুনছো সেটাকে অ্যাকচুয়ালি কি হয় যে তোমার যেটা কাজ করে সেটা হচ্ছে টেম্পোরাল লোব, সেটাকে শুনতে হেল্প করে। কিন্তু তুমি যদি ওই গানটার প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ বোঝো, তখন তোমায় কি করতে হয়, গানটা খুব ভালো করে মন দিয়ে শুনতে হয়। তো যখনই সেটা তুমি করতে যাচ্ছ তখন সেই কনসেন্ট্রেশনের জন্য কাজ করে যেটা, সেটা হচ্ছে মেটাথ্যালামাস। তার মানে খুব ভালো করে দেখতে বা খুব ভালো করে শুনতে অ্যাকচুয়ালি যেটা হেল্প করছে সেটা হচ্ছে কিন্তু মেটাথ্যালামাস। তাহলে এই হচ্ছে দেখো যে যেটাকে আমরা একদম প্রথম টেলেনসেফালন যে পার্টটাকে বললাম, সেই টেলেনসেফালন যেটা রয়েছে তার পার্টটা এবং সেকেন্ড ডায়েনসেফালন তার পার্টটা, মানে যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে অগ্র মস্তিষ্ক যেটা রয়েছে, যে ফোর ব্রেন যেটা আমরা পড়ছি, সেই ফোর ব্রেনের যে দুটো পার্ট, একটা হচ্ছে টেলেনসেফালন একটা ডায়েনসেফালন, সেই দুটো অংশই এখানে আমরা পড়লাম।